বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, আদাব। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বঙ্গবন্ধুর ভাষায় বলতে হয়, আপনারা সবাই জানেন এবং বুঝেন। আজ জাতির পিতার নেতৃত্ব অর্জিত বাংলাদেশ আজ বেদখল হয়ে গেছে। আজ বাংলাদেশ পাকিস্তানের প্রেতাত্মা দ্বারা আক্রান্ত এবং অধ্যুষিত হয়েছে। বাংলাদেশ আজ নিরাপত্তাহীন। কেন? সেই প্রশ্নে আমি পরে আসছি। তার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ৩০ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ২ লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে আমার পিতা বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর ভোলার কমান্ডার মরহুম জহুরুল হক রতন চৌধুরীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। ভোলার কিংবদন্তি নেতা। আজকে যারা বাঙালি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, তারা কেউ ভালো নেই। এত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যে দেশটা স্বাধীন হয়েছে, সেই দেশটা আজ আমরা কিছু সময়ের জন্য হলেও আমরা হারিয়ে ফেলেছি। এর আগে আমাদের এই মুক্তিযুদ্ধের প্রতি বেশ কয়েকবার আক্রমণ হয়েছে, আঘাত এসেছে, আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা এমন এক কাফির জাতি যে যিনি এই দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও আমরা বাঁচিয়ে রাখতে পারিনি, রক্ষা করতে পারিনি। আবার তার থেকে আরো প্রায় 50 বছরের কাছাকাছি সময় পরে তারই কন্যা 21 বছর সংগ্রাম করে যে দেশটাকে আবার সোনার বাংলার পথে নিয়ে গেছে, মানুষের মধ্যে আশা জাগিয়েছে, একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, তাকেও আমরা ধরে রাখতে পারিনি। এমন এক পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি যে এখন আমরা একটা দিকে সন্তুষ্ট, দেশ হয়তো আমরা আবার উদ্ধার করব, আবার এই দেশ বাংলাদেশ হবে, আবার এই দেশে মুক্তিযুদ্ধ হবে। কিন্তু 5 আগস্ট যদি আমরা আমাদের শেষ আশা ভরসার ঠিকানা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমরা হারিয়ে ফেলতাম, তাহলে আমাদের আর কোনো আশা থাকতো না। উনি যখন বেঁচে গেছেন, ওনারা যখন বেঁচে গেছেন, আমাদের মধ্যে আশাও জেগেছে এবং এখন আমাদের মধ্যে শক্তিও জেগেছে, সঞ্চয় করেছি। যে কোনো সময় ইনশাল্লাহ তারা ফিরিয়ে আসবে। আজকে আমি এত বিস্তারিত বলবো না। আজকে প্রারম্ভিকভাবে প্রথমেই আমি ভিডিও শুরু করেছি। জীবনে বহু টক শো করেছি, কিন্তু ভিডিও করে আপনাদের সামনে সে কথা বলতে হবে, এটার একটা প্রয়োজনীয়তা অনুভব করেছি। তার আগে আমি বলতে চাই যে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে 32 নম্বর আমরা হারিয়ে ফেলেছি। এই 32টা সৃষ্টি করেছে বাংলাদেশ। এই 32 থেকে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। ওরা সে 32কে ধ্বংস করে দিয়েছে, তোমার আত্মাকে শেষ করে দিয়েছে। 32 আবার হবে, কিন্তু ওই 32 বঙ্গবন্ধুর ছোঁয়া থাকবে না। দেখছে বড় ক্ষতি আর কিছু।
গণভবন নষ্ট হয়েছে, গণভবন 10টা করা যাবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 32-এর ওইবারে চক্র হতে পারবো। আমার অনুরোধ থাকবে, যারা পারেন নিজেরা অথবা বিভিন্নভাবে 32-এর থেকে এক বিন্দু বালু হলেও, এক কণা, এক ইটের টুকরা হলেও ঘরে নিয়ে রাখেন। প্রতিটা ঘর আপনার 32 বানাবো এই স্মৃতি দিয়ে। আমি একটা এপিসোড করব পরে। আজকে কেন আমি এখন থেকে বিশেষ কিছু বিষয়ে ভিডিও করার জন্য আমি উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই কারণে যে আমি কিছুদিন পর্যন্ত লেখালেখি করতেছি। আমি কিছুদিন না, ঠিক ইনফ্যাক্ট আমি আরও 14-15 বছর থেকেই আমি লেখালেখি করতেছি। দল যখন ক্ষমতায় ছিল, দলের বিভিন্ন ভুল ত্রুটি নিয়ে আমি লেখালেখি করতাম। দলের শীর্ষ পর্যায়ে নেতা নেত্রী যারা ছিল প্রত্যেকের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো নিয়ে আমি উচ্চবাচ্য করতাম, আমি লেখালেখি করতাম। আমার ফেসবুক পেজে সবই আছে। টকশো করতাম ডেলি 3-4টা, সেখানেও আমি দলের মন্ত্রীদের, এমপিদের যারা যারা বিচ্যুত হয়েছে বা হওয়ার পথে গিয়েছে, আমি তাদেরকে নিয়ে সমালোচনা করেছি। কিন্তু দল যখন বিপদগ্রস্ত হলো, দেশ যখন বিপদগ্রস্ত হলো, তখন আমার দলের নেতা কর্মী যারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি বা অপকর্ম যাই করেছে অনেকেই করেছে, সেগুলো নিয়ে সমালোচনা করার এখন সময় না। সেগুলো নিয়ে সমালোচনা আরও অনেকে করতেছে, তারা করুক। আমি সবসময় একটা জিনিস বলি, দলের সুসময়ে দলের আত্মসমালোচনা করতে হবে, দলের দুঃসময়ে দলের সমালোচনা করা যায়, তাহলে আমাদের প্রতিপক্ষ আরও সুযোগ পাবে। আমি যে কথাগুলো মুখে বলতে পারবো, সেই কথাগুলো এক্স্যাক্টলি ওইভাবে লেখায় আসবে না, এটা সম্ভব না। লেখা আর মুখে বলার মধ্যে পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে সব কিছু লেখা দিয়েই চলতো। এই অডিও ভিডিও এগুলো আর সৃষ্টির প্রয়োজন না থাকলে কোনো কিছুই সৃষ্টি হয় না, আসতো না। আমাকে অনেকেই অনুরোধ করেছে, আমি বিষয়টা নিয়ে ভেবেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমি ওনাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করি না, অতীতেও করিনি, এখনও করি না, ভবিষ্যতেও করব না। যে কোনো কথা আমি যে কোনো কিছু, কোনো মন্ত্রী হোক, সচিব হোক, কোনো জেনারেল হোক, যেই হোক, যাকে যখন যেটা বল হয়, কখনো আগে বলেছি তাই ইনফর্ম করেছি, অথবা করার পরে ইনফর্ম করেছি আমি এটা করি, যাতে এটা নিয়ে কোনো বিতর্ক না হয়, কমিউনিকেশন গ্যাপ যেন না হয়, মিসগাইড যেন না হয় যে না হোক এটা করছে। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে যে কালকে আমি যে জিনিস ভাবলাম যে আমি ভিডিওতে এই কথাগুলি বলবো, আজকে সেই প্লটটা চেঞ্জ হয়ে গেছে। কেন? আজকে জেনারেল ওয়াকারুজ্জামান একটা নতুন পরিবেশ সৃষ্টি করেছে। আমার ফেসবুকের পোস্টগুলো ইদানিংকালে আপনারা যারা পড়েন বা দেখার সুযোগ হয়, আপনারা বুঝতে পারবেন যে আমি কি লিখতেছি এবং তার মধ্যে কি হচ্ছে, আগামীতে কি হবে, আগামীতে আমি কি লিখবো, কি হবে, এগুলোর একটা ভিত্তি আছে। ভিত্তিটা হচ্ছে এই, আমি সেই 69 সাল থেকে, আমার বয়স 63, বাট আমি 69 সাল থেকে যখন ক্লাস 2-তে পড়ি তখন থেকে আমি রাস্তায় নামি। আমাদের ভোলার তখন ছাত্রনেতা ছিল ফজল কাদের মজনু-মোল্লা, টুলু ভাই, আফসারউদ্দিন বাবুল মারা গেছেন, বিপি শামসু, এরা মিছিল করতো, স্কুলে আসতো, ঘন্টি বাজাতো, আমরা সব স্কুল থেকে বেরিয়ে যেতাম, বেরিয়ে ওনাদের পিছনে পিছনে বই নিয়ে আমরা মিছিলে মিছিলে ঘুরতাম। তখন থেকে মিছিলে যাওয়া শুরু করছি। পিতা ছিল রাজনৈতিকভাবে পরিশোধ, ভোলায় আওয়ামী লীগ জন্ম দেওয়ার সাথে প্রথম থেকে আমাদের পরিবার রাজনীতিতে, ভোলার আওয়ামী লীগের সাথে জড়িত এবং প্রতিষ্ঠাতা পরিবার যে কয়েকজন আছে, ভোলার 4টা পরিবার, এই আগে এখন তো বিএনপি করে, আর মোশাররফ হোসেন শাহজাহান, আমার দাদা রফিকুল হক চৌধুরী, সলেমান মোল্লা সাহেব, শামসুদ্দিন মিয়া, আমার বাবা রতন চৌধুরী, এরকম 4-5টা পরিবার আছে যাদের মাধ্যমেই ভোলাপুর আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। তো আমাদের পরিবারটা
পুরো বংশটা, শুরু পরিবার পুরো বংশ হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকে আমরা এটার সাথে জড়িত। বংশ পরম্পরায় আমার এত বড় পরিবার, এত বড় বংশ, শত শত মানুষ, একটা লোক অন্য দল করে না। তো সেই দলের জন্মগতভাবে আমরা রাজনীতিতে প্রশিক্ষিত বলা চলে। আমি দেখেছি আমার বাবা যখন রাজনীতি করেছে, আমার জ্ঞান হয়েছে কীভাবে সে মানুষের সাথে কথা বলছে, কী মানুষের শেখাচ্ছে, যেটা আমাদের নেত্রী সেটা জন্মের পর থেকে দেখে আসছে। বঙ্গবন্ধু কী কখন জেলে গেছে, কখন আসছে, কখন মানুষ আসতেছে, এইভাবেই উনি শিক্ষিত প্রশিক্ষিত হয়েছে। তো সেইভাবেই তো উনি গড়ে উঠছে, ওনার সাথে অন্য কারো তুলনা হবে না। আমরা যেভাবে বড় হয়েছি, আমরা তো রাজনীতির মধ্য দিয়েই বড় হয়েছি। এই যে দীর্ঘ সময়ের মধ্যে অল্প বয়সে আমি রাজনীতিতে আসছি, সেই ৭৬ সাল থেকে আমি রাজনীতিতে পদ নিয়ে আমি রাজনীতিতে শুরু করেছি। যদি ওই সময় আমার রাজনীতিতে আসার কথা ছিল না, এটা আমি ইনহেরিট করেছি। আমার বাবা অকাল মৃত্যুর কারণে আমার বাবাকে এই আততায়ীরা হত্যা করেছে। তারপরে আমার ওই সংগঠনগুলো ঠিক রাখার জন্য একটা সিম্বলিক আমাকে নিয়ে সেখানে তার পদের সাধারণ সম্পাদকের পদে রেখেছিল। সেখান থেকে আস্তে আস্তে করে আমি রাজনীতি, তো এই দীর্ঘ রাজনৈতিক পরিশ্রম, আমরা রাস্তায় রাজনীতি করেছি, ওয়ালে চিকা মেরেছি, পোস্টার লাগিয়েছি, স্লোগান দিয়েছি, একসময় নেতৃত্ব দিয়েছি, একসময় আমাদের নামে স্লোগান হয়েছে, একসময় আমরা নেতা বানিয়েছি, এই ছোটো মানুষ বড় হয়েছে, তারা অনেক কিছু হয়ে গেছে। তো জীবনের অনেক অভিজ্ঞতা। তোফায়েল আহমেদের সাথে, তার মতো একজন বিশাল নেতার সাথে, শ্রদ্ধেয় নেতা তোফায়েল আহমেদ, উনি অসুস্থ, মৃত্যুসজ্জায়, তার সাথে 22টি বছর একসাথে কাটিয়েছি। আমার চেয়ে আপন মানুষ তার কেউ ছিল না, এত আপন উনি কাউকে ভাবে নাই রাজনৈতিকভাবে। সম্ভবত ওনার মেয়ের পর আমাকে, আবার যে কোনো কারণে হোক, রাজনৈতিক কারণে তার সাথে আমার দূরত্ব হয়েছে, সেটাও একটা অভিজ্ঞতা। 43 বছর পর্যন্ত 83 থেকে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহে নিয়ে আমি আসছি। 86-এর পর থেকে সরাসরি তার ছায়াতলে, তার সান্নিধ্যে আমি আছি। আজ পর্যন্ত কোনোদিন যে কোনো একটা ব্যাপারে শুধু আমাকে একটু রাগ করছিল, এটা কেন, এছাড়া আর কোনোদিন বলে নাই এটা কেন বলছো বা এটা কেন করছো, এটা বলতে হয়নি। কারণ আমরা তো সেই শুধু রাজনীতির মাঠেই ছিলাম না, পড়াশোনা করেছি বছরের পর বছর, সারা দুনিয়াতে কি হচ্ছে, সারা দেশে কি হচ্ছে, এগুলো নিয়ে নাড়াচাড়া করেছি। যা একটা কথা বলছি, আরেকজনের সাথে শুনলাম, তাই বলে দিলাম, বিষয়টা এরকম না। আরেকজনের কাছে শুনলাম, আমি জানলাম, তারপর আমি বুঝলাম, যদি মনে করি এটা বলা উচিত, তাইলেই শুধু বলি। আমার নিজস্ব একটা চিন্তা আছে, নিজস্ব একটা ধারণা আছে, কারণ আমি পড়াশোনা করতেছি, আর যতদিন বাঁচবো ততদিনই করব। দৈনিক দেশে বিদেশে সব মিলিয়ে প্রায় 53টা নিউজ মিডিয়ার সাথে আমার লিঙ্ক। কোথায় কি হচ্ছে মিনিট বাই মিনিট আমার কাছে সারা দুনিয়ার খবর থাকতেছে। ইফ ইউ ডু নট হ্যাভ ইনফরমেশন, ইউ ক্যানট অ্যানালাইজ দি সিচুয়েশন। এটা হলো একটা বাস্তবতা। আপনার ইনফরমেশন, the more you have information, the more you are powerful. Without information, you are a weak person, fake person. In that case, ইনফরমেশন, এটা আমি সবসময় বলি যারা আমার সাথে আলোচনা করে কথা বলে, যে ইনফরমেশন গ্যাদার করতে হবে, ইনফরমেশন না থাকলে হবে না। যার জন্য আমি আমি কী করি, এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে এই যে যেতে হলো, দেশ ত্যাগ করতে হলো, উনি তো চায় না এই দেশ ত্যাগ করতে, যাই হোক দেশ করতে হলো। তো আজ পর্যন্ত একদিনের জন্য তো ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয় নাই। কি হচ্ছে না হচ্ছে আমার মতো করে আমি তাকে জানাচ্ছি। আমি ফেসবুকে যা লিখতেছি প্রতিটা জিনিস সে পড়ে, এবং আমি আমার কোনোদিন আমাকে বলে নাই তুমি বলার দরকার নাই। যেহেতু বলে নাই, তার মানে আই এম এন্টাইটেল টু পাস মাই ওপিনিয়ন। যেদিন বলবে সেদিন বন্ধ হয়ে যাবে। আজ পর্যন্ত তো বলে নাই, তো আমি করে যাচ্ছি। যেহেতু করে যাচ্ছি, আমাকে আরও সমৃদ্ধ হতে হবে। আমি একদিন নেত্রীকে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি এইভাবে, যে দেখেন আপা, আমি দুনিয়া দেখি মাত্র একটা জানালা দিয়ে, আর আপনি দুনিয়া দেখেন উন্মুক্ত মাঠে দাঁড়িয়ে, সারা পৃথিবী আপনার দৃষ্টিগোচর। আমি কি বললাম সেটা আপনি বিবেচনা করবেন সেই দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমি যেটা বললাম এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে করতে হবে, এই চিন্তা কখনোই আমি করি না। কারণ বিবেচনাটা আপনার। আমি তো ক্ষুদ্র একটা পরিসর থেকে আপনাকে আমি বললাম, আপনার পরিসর আরও অনেক বড়। আপনাকে দল দেখতে হয়, দেশ দেখতে হয়, বিদেশ দেখতে হয়, অনেক বিষয় আপনাকে কনসিডারেশন নিতে হয়। আমি কখনো মনে করি না যে আমি এটা বলছি উনি এটা শুনলো না, এই জিনিস আমার মধ্যে কখনো আসে নাই। আমার দায়িত্ব হলো একটা জিনিস আমি তাকে জানানো, তারপরে কি করবে সেটা ওনার বিবেচনা। যদি বলে যে এইটা ওইটাই,
আমি যদি ইমামের পিছনে দাঁড়ায় যদি ইমামকে বলি যে এইটা ওইটা করা ঠিক না, তাহলে আমারও ইমাম বদল করতে হবে, অথবা আমি ইমাম ছেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত উনি আমার নেত্রী। এবং আমি দেশবাসীর কাছেও বলতেছি, মানে দলের যারা আছে, যতক্ষণ পর্যন্ত দলে থাকবে, যতক্ষণ পর্যন্ত নেত্রী শেখ হাসিনা, উনি যাই করুক, ওইটাই আমাদের জন্য ফরজে কাফায়া, ওইটাই আমাদের আইন, ওটা আমাকে মানতে হবে। আমি যদি মনে করি যে আমি ওনার চেয়ে ভালো বুঝি, বেশি বুঝি, then I should leave this party. We should find someone else who is more capable than Sheikh Hasina. But দলে থাকবো, নিজে আতেলগিরি দেখাবো, এটা করবে, উনি এটা করলে ভালো হইতো, ওইটা করলে ভালো হইতো, এরকম গ্যালারিতে বসে অনেক কিছু বলা যায়। যে স্ট্রাইকার, হি নোজ অর শি নোজ যে কোনটা করলে হয়। ভুল তো মানুষের হতেই পারে, ওনার যে ভুল হয় না তা না, ভুল হয়েছে, কিন্তু উনি অন্যায় করেনি। আই ক্যান গ্যারান্টি ইউ গাইজ, শেখ হাসিনা কোনো অন্যায় করেনি, সে অন্যায় করতে পারে না। 5 তারিখে উনি আমার মৃত্যুর জন্য রেডি ছিল, বহুবার ভাবে তাকে বলা হয়েছে যাওয়ার জন্য, সে যেতে রাজি না। পুতুল ফেল, জয় ফেল, যাবে না উনি। শেষ পর্যন্ত একটা পয়েন্টে তাকে কনভিন্স হয়েছে, একটা পয়েন্ট তার সামনে আনা হয়েছে, তাকে বলা হয়েছে জয়, সজীব ওয়াজের জয়, যিনি আমাদের ভবিষ্যৎ, যে তুমি কি চাও এই দেশটাকে আবার ফিরে আসুক এই পাকিস্তানের হাত থেকে, এই দস্যুদের হাত থেকে? যদি তুমি চাও তাহলে তোমাকে সরে যেতে হবে, তুমি ছাড়া এই দেশ আর কেউ মুক্ত করতে পারবে না। আর যদি তুমি চাও যে না, তোমার সাথে সাথে দেশটা ধ্বংস হয়ে যাক, তাহলে তুমি থাকো। এই পয়েন্টটি শেখ হাসিনা গেছে। এই দেশ মুক্ত করতে হবে, শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প নাই। দেশ মুক্ত করার জন্য, দখল মুক্ত করার জন্য তাকে যেতে হয়েছে, তার জীবন বাঁচানোর জন্য সে চায় নাই, বাংলাদেশ বাঁচানোর জন্য শেখ হাসিনা দিল্লি গেছে। যারা তাকে দিয়ে আসছে তারা প্রত্যেকটা লোক তার পা ছুঁয়ে সালাম করে আসছে, স্যালুটও করছে, পা ছুঁয়ে সালাম করছে, প্রত্যেকের মাথা সে হাত বুলায় দিয়েছে, দোয়া করে দিয়েছে, আর কিছু বলেনি। অনেক কথা, অনেক ইতিহাস, সেগুলি সব ইনশাল্লাহ নেত্রী আসবেন, নেত্রী সেটা বলবেন, আজ ধীরে ধীরে বলবেন, আসবেন ইনশাল্লাহ। এই দেশ মুক্ত হবে। উনি যেই দেশের স্বপ্ন দেখেছেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, উনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, উনি বেঁচে থাকবেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। উনি এখন একটা কথাই বলে, নিশ্চয়ই আল্লাহ কোনো কাজের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে, এবং এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যেটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন, শেষ করতে পারেননি, উনিও শুরু করেছে, মাঝপথে আটকে দিয়েছে, ওটা শেষ করার জন্যে উনি আসবেন। তারপরে কি হবে সেটা আলাদা কথা। দেশকে স্বয়ং সম্পূর্ণ করার পরে আরেকজনে এসে চালাক, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনে এসে চালাবে তা তো আমরা তো দেখলাম এই 6 মাস 7 মাসে। সবাই সব কিছু চালাতে পারে না, সেই ট্রেনিং নাই, সেই ক্যাপাসিটি নাই, সেই সাহস নাই, সেই যোগ্যতা নাই। যোগ্যতা হলো সবচেয়ে বড় ছিল দেশকে ভালোবাসা প্রথম। যাই হোক, অনেক কথা বলতে পারবো, অনেক কিছু জীবনে যা আছে প্রচুর কাছে। আমি আমার স্মৃতিচারণ করলো 5 বছর প্রতিদিন 1 ঘন্টা আধা ঘন্টা করে বললো শেষ হবে না। 32-এর স্মৃতি, নেত্রীর সাথে স্মৃতি, বঙ্গবন্ধুর সাথে স্মৃতি। আমি এতটা ভাগ্যবান, আমি 2 বার বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। একবার আমার কানে ধরেছে, গালে এরকম করেছে, আরেকবার আবার এখানে এরকম করেছে। সেটা হলো 70 সালে বলায় ঘূর্ণিঝড় হয়েছে, তো 5 লক্ষ লোক মারা গেছে, উনি দেখতে গিয়েছিলেন। তো 57 সালে বঙ্গবন্ধু আমাদের বাসায় গিয়েছিলেন, 1 দিন ছিলেন, বাসা নিশা 3 দিন ছিলেন। বঙ্গবন্ধু এত বুদ্ধিমান, 3 বাসায় 3 দিন ছিলেন। সলেমান মোল্লা সাহেবের বাসায় 1 দিন ছিলেন, আমাদের বাসায় 1 দিন ছিলেন, শামসুদ্দিনের বাসায় 1 দিন ছিলেন। 3 দিন ছিলেন, 3 জনের বাসায়। কেউ যেন না আমার কেউ বলছে গড গিফটেড ক্যাপাবিলিটি। তখন আমার এক ফুফুর নাম ছিল, এখন বেঁচে আছে অসুস্থ, তার নাম ছিল রেহানা। তো 70-এ যখন উনি গেছে তখন তার মনে আছে আমাদের বাসার সামনে সে নামছে, নেমে আমার দাদা হলো রফিক চৌধুরী, ওনার বয়সে ওনার থেকে অনেক বড়, কিন্তু ওই কলকাতায় যাওয়া আসা করতো। আমার দাদা জমিদার ছিল, সে ওখানে ওই বিভিন্ন শপিং টপিং আনন্দ ফুর্তি ঘোরাফেরার জন্য যেত। তো
তখন বঙ্গবন্ধুর সাথে, তুমি তো ছাত্রনেতা, তার সাথে যে বহু একটা ভালো সম্পর্ক, সেগুলো গল্প পরে বলবো। তো বলতেছে রফিক ভাই আমার মেয়েটাকে, বাট মেয়ে হলো শফিক ভাইয়ের মেয়ে, বলতেছে শফিক ভাই আমার মেয়ে রেহানা কোথায়? তো আসছে সবাই, তখন রেহানা ছোট, মানে ক্লাস 7-এ পড়ে, 8-এ পড়ে। তখন আমি ছোট, 9 বছর বয়স, দৌড়ে আসছি তার সাথে সাথে। তখন আব্বা দৌড়ে আসছে, তখন আব্বা দেখাই দিল লিডার আমার ছেলে, তখন আমাকে এরকম করছে। আর 73 সালে দেখা হয়েছিল 0 পয়েন্ট ভোলায়, তলুদ খায়, বেরিবাদ উদ্বোধন গেছে, সব মানুষ গেছে, আমাকে তো আর নিবে না, কারণ আমি ছোট মানুষ। কিন্তু রতন চৌধুরীর ছেলে হিসাবে আমাকে তো সবাই চিনে, বা অনেকে চিনে, বেশিরভাগ লোকই চিনে। তো আমি, বাস ফ্রি ছিল দৌলতখা যাওয়ার জন্য শহর থেকে, আমাদের বাসার কাছেই বাংলা স্কুলের মোড়, ওখান থেকে বাসে আমি উঠছি, উঠে এতে গেছি। তো ওখানের যে সিকিউরিটির দায়িত্বে ছিল, সিভিলের এই দায়িত্বে ছিল আব্দুর রাজ্জাক শশী, যে আমার বাবার মুক্তিযুদ্ধে আব্বার কমান্ডে যুদ্ধ করেছে, বিখ্যাত বীর মুক্তিযোদ্ধা শশী নাম। সে আমাকে দেখাই, আমাদের ওখানকার কালচার, এই তুই এখানে আসো, ভাই জানে, ভাই মানে আব্বা জানে কিনা? আমি না, তাড়াতাড়ি করে আমরা ভিতর নিয়ে গেছে, একদম স্টেজে নিয়ে গেছে, স্টেজে দাঁড়াইছি। আব্বা তো আমাকে দেখে খুব, তুই কেন আসছিস? তা আব্বা যে রাগারাগি করতেছে, বঙ্গবন্ধু দূর থেকে খেয়াল করছে, তা আবার খেয়াল করে আবার ডাক দিছে। তা আব্বা তো আটকে গেছে, আমাকে নিয়ে পুলিশরে নিয়ে গেছে, এটা কে? তা এরকম কাছুমাছু করতেছে। তোফায়েল ভাই 3 সিট পরে আর কি, সামনে 3 সিট পরে বসা, তো সে সামনে আগে বলছে যে রতন ভাইয়ের ছেলে। তা আব্বার আবার একটা বকা দিল, আর তোর ছেলে তো বড় হয়ে গেছে, আর আমাকে কানে ধরলো, মিটাই বক্তৃতা শুনতে আসছস আমার, শোন এই ঠিক মতো পৌঁছাই দিবি বাসায়, বাড়িতে। এইগুলো বঙ্গবন্ধু। আমি তো অনেক ভাগ্যবান যে তার ছোঁয়া পেয়েছি, তার কথা শুনছি, দেখছি। 73 সালে আমার বাবাকে যখন হত্যা করা হয় বঙ্গবন্ধু, তখন তোফায়েল ভাইকে ফোন করেছিল। তোফায়েল বলার রতনকে হত্যা করছে কে, আমি এটা জানতে চাই। তোফায়েল ভাই বলছে আমাকে যে বঙ্গবন্ধু শুনে সে আমাকে ফোন করছে। উনি তখন হসপিটালে ছিল। তোফায়েল ভাই তখন যে বলায় রতন, আমার আব্বাকে রতন চৌধুরী বলে, বাট উনি বঙ্গবন্ধু ডাক্তার রতন, মানে টাঙ্গাইলের কাদের সিদ্দিকী আর বলার রতন চৌধুরী, এগুলি একই রকমের ক্যারেক্টার। যে বলার রতনকে হত্যা করেছে কে? তো যাই হোক, এখন এই ভিডিওগুলি আমি কোনো প্রফেশনাল ওয়েতে না, কোনো কমার্শিয়াল ওয়েতে না, পারপাসে না, এটা আমি আমার যখন মনে চাইবেও, পরিস্থিতির কারণে যখন যেটা হবে, মাঝে মাঝে হয়তো ডেলি একটা করতে পারি, 3টাও করতে পারি, আবার 3 দিনে একটা নাও করতে পারি। এটা প্রয়োজনের হয়তো আমি কথা বলবো, এরকম খুব এটা কোনো অ্যাক্টিংয়ের কোনো বিষয় না, আমাকে এইভাবে বলতে হবে, ওই করতে হবে, ওইভাবেও না। আবার যেভাবে মন চাই, যেভাবে আলাপ করলাম, এইভাবে আমি আলোচনা করব। আপনারা আমাকে দোয়া করবেন। আমি শুধু একটা নিশ্চিত করতে চাই, রাজনৈতিকভাবে আমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলিনি, ভুল তথ্য আমি দেইনি, ভবিষ্যতে আমি দিব না। আর মিথ্যা কথা আওয়ামী লীগ যারা করে, তাদের মিথ্যা কথা বলার প্রয়োজন নাই। সত্য যদি বলতে চায়, সেগুলি শেষ করেই তারা বছরের পর বছর পার করে দেবে। মিথ্যার তো আশ্রয় নেওয়ার কোনো দরকার নাই। আওয়ামী লীগের বিরুদ্ধে যারা রাজনীতি করে, বিশেষ করে বিএনপি, জামাত, এদের তো মিথ্যা ছাড়া আর কোনো সম্বলই নাই। তো এখানে তো অনেক কিছু করতে হয় না। তো আমি এইটুক নিশ্চিত করতেছি, যখনই যা বলি, একটা জিনিস আস্থার সাথে বিশ্বাস রাখবেন, আল্লাহকে হালির নাজির করে বলতেছি, আমি কখনোই রাজনীতিতে বা অন্য কোনো বিষয়ে আমি অসততা করি নেই, মিথ্যা বলি নেই, ভুল তথ্য দিই নেই, কাউকে মিসগাইড করি নেই, কাউকে ছোট করার জন্য কিছু বলি নেই, কাউকে বড় করার জন্য কিছু বলি নেই। এইভাবেই আমি সামনের দিকে আলোচনা করব। জীবনে অনেক ইতিহাস আছে। নেত্রী কি পরিমাণ স্নেহ করছে, কি পরিমাণ আমাকে ঢাল হিসাবে, মানে ঢাল আমাকে রক্ষা করছে ঢাল হয়ে, বা কিভাবে আমি বেঁচে আছি, অনেক বিষয় আছে, অনেক কাহিনী আছে। এই রাজনীতির জন্য আমি কি করেছি, দল ক্ষমতায় ছিল আমি কি করেছি, দল শুধু শেষ একটু কথা বলি, দল 15 বছর ক্ষমতায় ছিল। এই দেশের রাষ্ট্র যারা পরিচালনা করে, মন্ত্রী, এমপি, সচিব, জেনারেল, সবাই আমার এখানে, আমার বাসায় অনেকেই দেখা করতে আসতো, তাদের সমস্যার কথা বলতো। কেন আসতো আমি জানি না, আসতো, বলতো।
কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না আমি ব্যক্তিগতভাবে কোনো কারণে তাকে আমি ফোন করেছি। আওয়ামী লীগ 15 বছরে আমার ফাইন্যান্সিয়ালি আমি লুজার, নট গেইনার। 15 বছরে আমার যে সম্পদ ছিল আগে, 15 বছর আগে আমার যা টাকা পয়সা ছিল, স্বাস্থ্যের যা অবস্থা ছিল, এই 15 বছরে সব কিছু ড্রাস্টিক্যালি রিডিউসড হয়েছে। শুধু এইটুকুই বললাম। আমি যে অনেকে মনে করে আমি খুব বড় বড় কথা বলি, শক্ত বলে, বিকজ honesty is my basis of this big talk. এই অনেস্টি না থাকলে আপনার সাহস থাকবে না। Once you are honest, you are a brave man. তো আমি শুধু একজন শিশু মুক্তিযোদ্ধাই না, আমি একজন অনেস্ট মানুষ। আমার জীবনে যা অর্জন আছে, যা আছে, সব কিছুই দেশের জন্য। সব কিছুর আগে আমার দেশ। এই দেশের জন্য আমার কন্ট্রিবিউশন, আমার বাবার কন্ট্রিবিউশন, আমার দাদার কন্ট্রিবিউশন, আমার পরিবারের অ্যাজ এ হোল আমার পরিবারের কন্ট্রিবিউশন, ইট ইজ আনপ্যারালাল। বঙ্গবন্ধু পরিবারের পরে এই দেশ এবং এই দলের জন্য আমার পরিবার যে কন্ট্রিবিউশন, ইট ইজ আনপ্যারালাল, আনকম্পেয়ারেবল। এটা কম্পেয়ার করা যাবে না। কেউ করতে চাইলে ওয়েলকাম। এগুলো আলোচনার মধ্যে আসবে, আমি এগুলো আলোচনা করব। আজকের এই ডেভেলপমেন্ট পরে জেনারেল ওয়াকার নিয়ে আমার কিছু কথা আছে, তার বক্তব্যের প্রেক্ষিতে আমি কালকে অন্যান্য দল বা কোথায় কে কি বলতেছে এটার রিয়াকশনগুলো দেখে আমি কালকে এটার উপর একটা বক্তব্য রাখবো, একটা অ্যানালাইসিস দেব। আজকে 25শে ফেব্রুয়ারি শহীদ দিবস। শহীদ আমাদের 57 জন চৌকস সেনা অফিসার আমরা হারিয়েছি, মোট 73 জন বিডিআর সহ অন্যান্য সব মিলিয়ে আমরা হারিয়েছি। খুবই শোকের দিন। এটা 26 তারিখ পর্যন্ত কন্টিনিউ করেছে। তো আজকে আমি সুযোগ পাইনি, আর আমি শরীর 6 দিন পর্যন্ত খুব খারাপ, এখনও আমার শরীর খারাপ। কালকে আমি চেষ্টা করব বিডিআরের উপরে আর জেনারেল ওয়াকারের উপরে দুইটা পার্ট করে কিছু বলার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যতদিন বাঁচি সত্য, ন্যায়, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার স্নেহ, মায়া, মমতা এবং তার নির্দেশ পালন করতে পারি, তার জন্য কিছু কাজ করতে পারি। তার জন্য কাজ করা মানে দেশের জন্য কাজ করা। শেখ হাসিনা বাংলাদেশের জন্যই বেঁচে আছে, এটাই টোটাল কথা আজকের জন্য। শেখ হাসিনা আসছেন, খুব বেশি সময় নেই, আমরা আবার হাসবো ইনশাল্লাহ। তার জন্য দোয়া করবেন, শুধু সে যেন সুস্থ থাকে। এভরিথিং উইল বি অল রাইট এক্সেপ্ট 32 নাম্বার। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, জয় শেখ হাসিনা। ধন্যবাদ।